এখন কিন্তু ভারতীয় দলের ম্যাচ চলছে হলো শ্রীলঙ্কার সাথে। প্রথম ওয়ানডে ম্যাচ কিন্তু গতকালকে হয়ে গেল। এরপর ওয়ানডে ম্যাচের পর রয়েছে বেশ কিছুদিন রেস্ট, তারপর কিন্তু বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে ভারতীয় দলের। তারপর নিউজিল্যান্ডের সাথে রয়েছে, না অস্ট্রেলিয়ার সাথে রয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি। তারপরে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, এদের সাথে হবে ইংল্যান্ড। বর্ডার গাভাস্কার ট্রফিটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় দলের। এই হলো ভারতীয় দলের ম্যাচ সময়সূচি। আর আইপিএলের একটু আপডেটের কথা যদি বলি, আইপিএলের আপডেট যা পাওয়া যাচ্ছে, একজন আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করতে যায় মহেন্দ্র সিং ধোনিকে সিএসকে 2025 আইপিএলে, এটা শোনা যাচ্ছে। এটা শোনার পর থেকে অনেকে হাসাহাসি করছে যে মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়ার সময় ছিল 2023 সাল, ওইটা একদম বেটার ছিল। ওই সময় যদি নিত তাহলে কী হতো, ট্রলটা হতো না। ওই সময় একদম তার পারফেক্ট সময় বলে না, কাপ নিল ব্যাস অবসর নিয়ে নিল, সেটাই কিন্তু আসল সময় ছিল, সেটা অবসর নেয়নি, এই জন্য ট্রলটা হচ্ছে। কথাটা ঠিকই, ট্রল হবে না তো কী হবে, তখন তার নেওয়াটা উচিত ছিল। এটা হলো বিষয়। এছাড়া নেওয়াটা কখন উচিত ছিল, এছাড়া নেওয়াটা অবসর নেওয়া তখনই দরকার ছিল যখন আগের বছর নিলেও হতো, কোনো অসুবিধা ছিল না। এই বছর তো বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে খেলা MS ধোনির। আর বেশিরভাগ টিমগুলো চায় বেশিরভাগ প্লেয়ারকে রিটেন করতে, মানে ছাড়তে সেরকম না, যাদের ভালো দল নেই, নতুন প্লেয়ার নেই, যারা একটা সামঞ্জস্য দল তৈরি করতে পারেনি, তারা তো ভালো একটা দল তৈরি করতে যেহেতু পারেনি, অন্য দলও যাতে ভালো দল তৈরি করতে না পারে সেই জন্য বাধা দেবে, এটাই বাধা দেওয়া দিচ্ছে, এটাই শোনা যাচ্ছে সূত্র মারফত। এখন বিসিসিআই সেই সব দিয়ে কী সিদ্ধান্ত নেয় এটাই দেখতে হবে। এর আগে যখন লাইভে এসেছিলাম তখন কিন্তু বিস্তারিত আইপিএল নিয়ে সব বলে দিয়েছিলাম। আর RTM কি, একজন জিজ্ঞাসা করছিল, আমি সেটা বলি। RTM এর ব্যাপারটা কিন্তু আগে বলেছিলাম বেশ কয়েকবার। একজন রিকোয়েস্ট বলেছিল RTMটা কি। RTM হলো প্রতিটা দলের কাছে একটা করে RTM থাকবে। এবার মুম্বাই ইন্ডিয়ান্সে তিলক বর্মা দাম মানে উঠলো শেষ অবধি 10 কোটি। 3-4টে দল মিলে দর করতে করতে বিট করতে করতে 10 কোটি গিয়ে উঠলো। 10 কোটিতে দিল্লি শেষ পর্যন্ত টানলো, তিলক বর্মাকে নিয়ে যখন নিতে যাবে রিটেন সোল্ড তিলক বর্মা, ঠিক তখন ওই হ্যামারটা যে চিপটা দেয়, মানে বাড়ি দেওয়ার সাথে সাথে RTMটা দেখিয়ে দেবে মানে মুম্বাই ইন্ডিয়ান্স। তখন বলবো আমার তিলক বর্মাকে চাই, RTM এর বিনিময়ে টাকা কিন্তু পে করতে হবে, 10 কোটি টাকায় পে করতে হবে, যে টাকা থাকবে সেটাই, শুধু আমি RTM এর বিনিময়ে আমি নিলামে তাকে না ডেকেও আমি পেয়ে গেলাম। সে নিলামে ডাকতেও পারে, মুম্বাই যদি বিটও করে কোনো অসুবিধা নেই, শেষ পর্যন্ত RTM দেখে পেয়ে যাবে, সেটাতেও হবে। ওটাই হলো RTM এর ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার করে আপনাদের বলতে পেরেছি। অনেকে জানে না সেই জন্য বলে দিলাম। অনেকে নিলামের বিষয় অনেকে বোঝে না, বাইরে থেকে শুধু কমেন্ট করে যে এই প্লেয়ারকে কেন নিল না, ওই প্লেয়ারকে কেন নিল না। আমি লাইভ যখন আর কি নিলাম দেখেছি তখন বুঝতে পারতাম নিলামের ব্যাপারটা। আগে নিলাম দেখতাম না, আমারও মনে হতো এই প্লেয়ারকে কেন নিল না। এক সময় কি হয়, মানে টাকাটা হাতে রেখে ভালো প্লেয়ারও অনেক সময় নেওয়া যায় না, আবার অনেক সময় কম টাকায় ভালো প্লেয়ার বেরিয়ে যায়। সেই সময় কম টাকায় ভালো প্লেয়ার নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই তো ভালো হবে। কম টাকায় আমি ভালো প্লেয়ার কিনে নেবো, আর বেশি দাম দিয়েই সবসময় যে ভালো হবে এমন কিন্তু কোনো কথা নেই। বেশি দাম দিলে যে প্লেয়ার ভালো হবে এমন কোনো কথা নেই। এগুলো ব্যাপারটা বুঝতে হবে। এগুলো অনেকে বোঝে না, ভাবে এটা কি কেন এই করে, মানে আলফাল বলতে থাকে। এটাই হলো প্রবলেম, এগুলো বোঝে না অনেকে, সেজন্য বিস্তারিত বললাম। আর ভুবনেশ্বর কুমার এদের ছাড়া হতে পারে, ছাড়লে অন্য কোনো দলে গেলেও যেতে পারে, আর যদি রেখে দেয় তো হায়দ্রাবাদ রাখলো। তবে হায়দ্রাবাদ যদি রাখে হয়তো হেনরি ক্লাসেনকে রাখলো, ট্র্যাভিস হেডকে রাখলো, অভিষেক শর্মাকে রাখলো, তারপরে আর কাকে রাখবে, আর এদেরকেই রাখবে। আর তো কেউ নেই ভালো যে খেলেছে এরকম কেউ নেই। আর হ্যাঁ, নীতিশ কুমার রেড্ডি আছে, একবার ভালো খেলার পর যদি তাকে রেখে দেয় আমি অবাক হবো না, তো রেখে দিতেও পারে, ওই ভেঙ্কটেশ স্যারের মতো ব্যাপার হবে। তবে অতটা ভালো কিন্তু নীতিশ কুমার রেড্ডি খেলতে পারে। নীতিশ কুমার রেড্ডিকে যদি ইন্ডিয়ার সুযোগ দিয়ে যদি প্লেয়ারটাকে তৈরি করে, প্লেয়ারটা হয়তো ভবিষ্যতে ভালো হতে পারে। তবে হার্দিক পান্ডিয়ার হাতে যেরকম মার ছিল, এরকম মার যদি কোনো অলরাউন্ডার দেখিয়ে থাকে সেটা রমনদীপ সিংকেও নিয়ে আসতে পারে গৌতম গম্ভীর চাইলে। এখন কী হবে পুরোটাই, কোন প্লেয়ারকে রাখবে, কোন প্লেয়ারকে ফিনিশার হিসেবে ব্যবহার করবে, এগুলো পুরোপুরি ঠিক করবে গৌতম গম্ভীর। এইগুলো তো
অন্য কেউ ঠিক করবে না, এগুলো সব গৌতম গম্ভীর ঠিক করবে। গৌতম গম্ভীর সুযোগ দেবে, কোন প্লেয়ারকে চাইছে সেটা দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এখন তেমন খেলা টোলা নেই, তো জন্য খেলার আপডেটও কম আসছে। আর আইপিএলে যা যা আসছে প্রতি মুহূর্তে দেওয়ার চেষ্টা করছে, সেটা লাইভে হোক বা এমনি ভিডিওর মাধ্যমে হোক। আর মহেন্দ্র সিং ধোনি বলেছেন বর্তমানে আমার সেরা বোলার জাসপ্রীত বুমরা, সেরা বোলার জাসপ্রীত বুমরা সত্যি একজন সেরা বোলার। যেভাবে বুমরা বল করেছে তার জন্যই আমরা টি-20 বিশ্বকাপটা 2024 টি-20 বিশ্বকাপ জিততে পেরেছি, নাহলে হেরে যেতাম। তবে তা অন্য সবার অবদানও রয়েছে, হার্দিক পান্ডার অবদান রয়েছে, আফজল সিংয়ের অবদান রয়েছে, তারপরে আর কার অবদান রয়েছে, সিরাজও খারাপ বল করেনি, হয়তো উইকেট পায়নি বাট ভালো বল করেছে, প্রত্যেকেই ভালো করেছে। আফজল সিং একজন ভালো বোলার হতে পারে ভবিষ্যতে, তবে জাহির খানের লেভেলের যাবে না, ওই লেভেলের বোলার না, ওই লেভেলের ওটাটা আলাদা লেভেলের বোলার ছিল। আর বাংলাদেশ সফর থেকে ভারতের বোলিং কোচ হতে চলেছে মনি মর্কেল, মানে গৌতম গম্ভীর চায় মনি মর্কেলকে কোচ করতে, আর জাহির খানকে চাইছিল বিসিসিআই কোচ করতে, কিন্তু জাহির খানকে রাজি না গৌতম গম্ভীর, যেহেতু মনি মর্কেলের সাথে আগে কাজ করেছে সেই জন্য মনি মর্কেলকে চাইছে। মনি মর্কেল কিন্তু পাকিস্তানে যখন কোচ হয়েছিল পাকিস্তান কিন্তু ভালো খেলতে পারেনি, কিন্তু এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু গৌতম গম্ভীর রয়েছে। গৌতম গম্ভীরের মুখে কিন্তু হাসি খুব একটা দেখা যায় না, বাট খুব ভালো খেলছে দল, তাও কিন্তু গম্ভীর থাকে, মাঝে মাঝে আবার হেসে দেয়। বেশিরভাগই গম্ভীর দেখা যায়, মানে গৌতম গম্ভীর নাম গম্ভীরই বেশি থাকে, হাসতে খুব কম দেখা যায়। মানে হাসা যখন দেখা যায় বলে, গৌতম গম্ভীর বলছে খেলা দেখতে মানুষ আসে, আমার হাসি দেখতে না বা আমাকে দেখতে না, এরকম আর কি বলে। গৌতম গম্ভীর একটু মানে মানে সিরিয়াস মানুষ, সিরিয়াস টাইপের, সেও মজা করে কিন্তু সে একটু বেশি একটু সিরিয়াস আর কি, মানে ওই জন্যে সে যা বলে তাই করে দেখায় আর কি, অত সমালোচনার ধার ধারে না, তার যেটা কাজ সে সেটা করে বাড়িমাত করে বেরিয়ে আসে, কে কী বললো অত দেখার মধ্যে নেই। 25 আইপিএলে ম্যাক্সওয়েল হয় অন্য দলের হয়ে খেলবে, না হলে 2025 আইপিএলে হয়তো খেলবেই না ম্যাক্সওয়েল। তার কারণ আরসিবিকে আনফলো করেছে, মানে আরসিবি দলটা ছাড়ছে, এটাই আর কি বোঝা যাচ্ছে। আর আরসিবির ক্যাপ্টেন কিন্তু হতে পারে বিরাট কোহলিও ক্যাপ্টেন হতে পারে, এটা আর কি শোনা যাচ্ছে। যদি অন্য কাউকে অধিনায়ক হিসেবে না পায়, KL রাহুলকেও পেলো না, ফাফ ডু প্লেসিকে হয়তো করলো না, সেই সব দিয়ে আবার বিরাট কোহলি ক্যাপ্টেন হলো, এটা হতে পারে। আর রজত পাতিদারকে কিন্তু রিটেন করবে আরসিবি, তার কারণ উপায়ও নেই। আর দিল্লি চাইবে পান্তকে রিটেন করতে, কুলদীপকে রিটেন করতে, অক্ষর প্যাটেলকে রিটেন করতে, বাকি সব প্লেয়ারকে ছেড়ে দেবে, কাউকে আর রাখবে না। তোমাদের মতে কোন কোন দলের কোন কোন প্লেয়ারকে রাখা উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার একটু ভারতীয় দলের কথায় চলে আসি। ভারতীয় দল তো বর্তমানে খুব ভালো খেলছে, টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতলো, ওয়ার্ল্ড কাপ জেতার পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজটা জিতলো, তারপরে রয়েছে ওয়ানডে সিরিজটা মানে চলছে, এটা জিতলে একটা ভালো রেকর্ড হবে। জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজে শুভমান গিল অধিনায়ক হয়েছে, তাও কিন্তু ভারত জিতেছে, মানে ভারত আগে আধিপত্য বজায় রেখেছে, খুব ভালো কিন্তু পারফরমেন্স করছে, দুর্দান্ত খেলা খেলছে, জাস্ট কোনো কথা হবে না, এত ভালো খেলছে, ভালো খেলবেই না কেন, মানে যে দলে ভারসাম্যপূর্ণ প্লেয়ার রয়েছে, ভালো ভালো প্লেয়ার রয়েছে, সে তাও তো ভালোই হবে। আর ঈশান কিষান আর ভবিষ্যতে সুযোগ পায় নাকি ঠিক নেই, একটা দুটো সিরিজ হয়তো নাও পেতে পারে, আবার কিছু সিরিজে হয়তো পেলো, এরকম মানে ধারাবাহিকভাবে সুযোগ হয়তো দেবে না, কেন ঈশান কিষানকে অতটা পছন্দ গৌতম গম্ভীর করে না, এইগুলো ব্যাপার। এবার যদি করে সেটা তো ভালো, তো দেখা যাক এখন কি করে। ভারতীয় দলই কিন্তু সব থেকে বেশি ম্যাচ খেলে, এখন কিন্তু সেরকম ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলাই নেই, ভারতের ম্যাচগুলো হচ্ছে, ভারতই বেশি ম্যাচ খেলে। তবে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হয়ে যাওয়ার পর 1 মাসে আবার খেলা নেই, 1 মাসে টানা কিন্তু খেলা নেই, তারপর কিন্তু আবার বাংলাদেশের সাথে সিরিজ রয়েছে ভারতের, আর বাংলাদেশের তো এখন বর্তমানে খেলাই না, খেলা দেখবে কী করে, এখন বাংলাদেশের যা অবস্থা, খুবই কন্ডিশন খারাপ, এই জন্য এখন খেলা দেখার পরিস্থিতি তাদের নেই। তারা এখন যত তাড়াতাড়ি এই সমস্যার হাত থেকে মুক্তি পাবে ততই কিন্তু বেটার। শাহরুখ খান চাইছে পুরো দলটা ধরে রাখতে, কাউকে ছাড়তে না, কিন্তু সেটা তো হবে না, কিছু প্লেয়ার অন্য দলে তো যাবেই, কেন অনেক ধরনের প্লেয়ার রয়েছে, এর মধ্যে কিছু রাখবে, কিছু বাদ দেবে, কিছু তৈরি করা প্লেয়ার কষ্ট করে
তারপর অন্য দলে খেলবে, এটা দেখতে কেমন লাগে। এই নীতিশ রানা একবার খেলেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, ভারতের কেকেআরের বিরুদ্ধে বোধহয় একবার ভালো খেলেছিল, তারপর কিন্তু নিলামে নিয়ে নিয়েছিল কেকেআর। তারপর নিলামে যখন উঠেছিল এর আগের বার, তখন কিন্তু খুব দাম পেয়েছিল, কিন্তু এই নীতিশ রানা 8 কোটি টাকা তার দাম উঠেছিল, অনেকে নিতে চাইছিল। মানে কেকেআর প্লেয়ারের কিন্তু ভ্যালু আছে, ভ্যালু যে পায় না তা না। বরুণ চক্রবর্তীতে উঠলো ওরকম, হ্যাঁ হয়তো 8 উঠতো না, 5-6 উঠতো। বরুণ চক্রবর্তী অত দামি তো প্লেয়ার না, আবার তার কমও পেতে পারতো বরুণ চক্রবর্তী। চাল যেমন কম টাকা বেরিয়ে গেছিলো, হাসারাঙ্গার দাম বেশি হয়েছিল। এরকম বিদেশি প্লেয়ারের এত দাম, ভারতীয় প্লেয়ারের দাম নেই, এটা ভাবতেই কেমন লাগে। মানে ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমটা যে সকালে ভালো হয়নি আর কি, মানে কিরকম লাগছে একটা। আসলে কি মানে আইপিএলে যেরকম যতটা মানে ভালো লাগে খেলাগুলো দেখতে, পরেরগুলো আর আর যদি আইসিসি টুর্নামেন্ট হয় সেগুলো ভালো লাগে। আর এশিয়া কাপে তো ভারতীয় দলের মহিলা দল হেরে গেল, একবার শ্রীলঙ্কা পেলো, সেটা পাওয়া উচিত ছিল একবার অন্তত, সেটা পেয়েছে অবশেষে। কার্তিক যেমন অবসর নিয়ে নিয়েছে, আর ধাওয়ান হয়তো অবসর নিয়ে নিতে পারে, অথবা সে চাইলে খেলতেও পারে। তো দেখা যাক এখন শেষ অবধি কী করে। ওরকমভাবে খেলার থেকে বসে থাকার থেকে সে বাদ দিয়ে দেওয়া ভালো। আর দিল্লি হয়তো ওয়ার্নারকে ছেড়ে দিতে পারে, ওয়ার্নার হয়তো অন্য দলের হয়ে খেলতে পারে, অন্য দলের অধিনায়ক হয়তো হবে না, বাট কোনো দলের যে কোনো দলের ওপেনার হতে পারে। গুজরাট চাইলে ওপেনার হিসেবে ওয়ার্নারকে কিনে নিতে পারে। ওয়ার্নারের ক্লাস ইজ পারমানেন্ট, মানে ফর্ম ইজ টেম্পোরারি, আর ক্লাস ইজ পারমানেন্ট। ক্লাস প্লেয়ার তো ওয়ার্নার, যে কোনো মুহূর্তে ফর্মে চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আগুন ঝরানো ব্যাটিং করে দিতে পারে।